দেশে সত্যিকারের গণতন্ত্র ফেরাতে চায় সরকার। যথাসময়ে হবে স্থানীয় সরকার নির্বাচন। দায়িত্ব নিয়ে এলজিআরডি মন্ত্রী। পাহাড়ে শান্তি রক্ষায় সবার সহযোগিতা চান জেরি। সম্প্রীতি, সংহতি, সুষম বন্টন এবং বৈষম্যমুক্ত পার্বত্য অঞ্চল হিসাবে গড়ে তোলার ব্যাপারে আমি প্রতিশ্রুতিবদ্ধ। সংবিধানের নিয়মকানুন মেনে আমাদের সরকারের যে পলিসি রয়েছে সেই পলিসি অনুযায়ী প্রত্যেকটি স্তরের নির্বাচন হবে এবং সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধিরা সেই নির্বাচনে নির্বাচিত হোক। 17 বছর বাধা ছিল গণমাধ্যমের হাত। সরকারের ভালো কর্মকাণ্ড বিশ্বাসযোগ্যভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান নতুন তথ্যমন্ত্রীর। সরকারের সকল কর্মকাণ্ডের জনগণের কাছে পৌঁছে দেওয়া এবং বিশ্বাসযোগ্যভাবে পৌঁছে দেওয়া ভালো জিনিসগুলি, সেই দায়িত্বটা আমাদের অনেক বড়। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাজকীয় আয়োজনে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে বরণ। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গার্ড অব অনার। কুশল বিনিময় আর দাপ্তরিক কাজে কাটল দায়িত্বের প্রথম দিন। নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদ উদ্বোধন। পদোন্নতিতে ব্যক্তিগত পছন্দের ঊর্ধ্বে উঠে সিদ্ধান্ত নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। অপারেশনাল স্থাপনা পরিদর্শন। ডাকাতি নয়, ইয়াবা সেবনের প্রতিবাদ করায় প্রাণ দিতে হলো একই পরিবারের 4 জনকে। রংপুরে 2 সন্তান সহ বাবা মা খুনের ঘটনায় জড়িত 2 জন গ্রেফতার। বিচার দাবিতে মানববন্ধন। দেশের ভাবমূর্তি নষ্ট করতে ও কূটনীতিকদের ভয় দেখাতেই বিদেশি দূতাবাসে হামলার হুমকি, বলছে পুলিশ। স্ক্যাম ইমেইলের ধারণা, সতর্ক আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। এবং গ্যাস সংকটে রাজধানীর পাম্পে যানবাহনের সারি, ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় ভোগান্তি। নবায়নযোগ্য বিদ্যুতের ট্যারিফ নিয়ে গণশুনানি। দাম বাড়ানোর পায়তারা দেখছে ক্যাব। যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর অভিযোগ, গেল 17 বছর সংবাদ মাধ্যমের হাত বেঁধে রাখা হয়েছিল। অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালুর কথা জানিয়ে বিমানমন্ত্রী বলেন, চলতি বছরই চালু হবে 3rd টার্মিনালের কার্যক্রম। আর পাহাড়ে শান্তি রক্ষায় সবার সম্মিলিত প্রয়াস চান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী। দায়িত্ব নেওয়ার পর সচিবালয়ে প্রথম কর্মদিবসে এসব কথা বলেন তারা। বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের 6 মাসের মাথায় গেল শুক্রবার সম্প্রসারিত হয় মন্ত্রিসভা। 4টি মন্ত্রণালয়ে নতুন পূর্ণমন্ত্রী আর পররাষ্ট্র এবং ধর্ম মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হয় নতুন 2 প্রতিমন্ত্রীকে। দায়িত্ব নেয়ার পর সচিবালয়ে প্রথম কর্মদিবসে নবনিযুক্ত মন্ত্রী প্রতিমন্ত্রীরা নিজ নিজ দপ্তরে এলে অভ্যর্থনা জানান কর্মকর্তারা। পরে কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মত বিনিময় করেন মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত নতুন নীতি নির্ধারকরা। দেশের ইতিহাস, ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে কাজ করার কথা বলেন সদ্য দায়িত্বপ্রাপ্ত তথ্য সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ। গত 17 বছরও সেই ধরনের আপনার কন্ট্রোলিং নেচার এবং কথায় কথায় সেই সময় বলা যে টেলিভিশনের লাইসেন্স কারা দিয়েছে, কাদের কথা বলতে হবে সে যে মনে করিয়ে দেওয়া, হাত বেঁধে দেওয়া, যেভাবে গণতন্ত্রের মুখ বন্ধ করা হয়েছিল, অন্যান্য যা যাই আছেন সংবাদ মাধ্যমের মাধ্যমেই কিন্তু আমরা জানতে পেরেছি। তো সুতরাং আমাদের এই জুলাই আন্দোলনে কোনোভাবেও সংবাদ মাধ্যম বা যারা যারা আছেন তাদের ভূমিকাকে খাটো করে দেখার কোনো সুযোগই নেই। এদিন প্রতিমন্ত্রী থেকে পদোন্নতি পাওয়া বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত বলেন, 16 ডিসেম্বর চালু হবে শাহজালালের 3rd টার্মিনাল, আর অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম। 3rd টার্মিনাল যেটা আছে, আমরা ইনিশিয়ালি আমরা বলেছিলাম যে 16 ডিসেম্বরের মধ্যে সফট ওপেনিং হলো করব। চিন্তা করেছি যে অ্যাটলিস্ট পর্যায়ক্রমে 10টি বিমান আমরা লিজ করব। ডিসেম্বরের মধ্যে আমরা কন্ট্রাক্ট সাইন করতে চাই। কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেছেন নবনিযুক্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিংপ্রু জেরি। তিনি বলেন, পাহাড়ে শান্তি সম্প্রীতি রক্ষায় সম্মিলিতভাবে কাজ করতে হবে। সম্প্রীতি, সংহতি, সুষম বন্টন এবং বৈষম্যমুক্ত
পার্বত্য অঞ্চল হিসাবে গড়ে তোলার ব্যাপারে আমি প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে দপ্তর বদল হওয়া মন্ত্রী আফরোজা খানম জানান, সরকারি খাদ্য কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়ার কার্যক্রম নিশ্চিত করতে হবে সংশ্লিষ্টদের। মানুষ যাতে নিরাপদ খাদ্য পায় সেটার দিকেও আমরা সবাই লক্ষ্য রাখব। স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন নতুন এলজিআরডি মন্ত্রী। তিনি জানান, যথাসময়ে স্থানীয় সরকারের প্রতিটি স্তরের নির্বাচন সম্পন্ন করা হবে। সংবিধানের নিয়মকানুন মেনে আমাদের সরকারের যে পলিসি রয়েছে সেই পলিসি অনুযায়ী প্রত্যেকটি স্তরের নির্বাচন হবে এবং সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধিরা সেই নির্বাচনে নির্বাচিত হোক, এটাই আমাদের। এছাড়া নতুন দায়িত্বপ্রাপ্ত ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সারও অফিস করেছেন মন্ত্রণালয়ে। তিনি বলেন, সব ধর্মের অনুসারীরা যাতে নির্ভয়ে তাদের দাবি জানাতে পারেন সেই পরিবেশ নিশ্চিত করা হবে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। দায়িত্ব গ্রহণের পর বঙ্গভবনে প্রথম কার্যদিবস রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের গার্ড অব অনারের মাধ্যমে দেশের 23তম রাষ্ট্রপতিকে বরণ করে নেওয়া হয়। পরে কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। সংবিধানের রক্ষাকর্তা হিসেবে দায়িত্ব পালনের মধ্য দিয়েই বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির কর্মযাত্রা শুরু হলো। দায়িত্ব নেওয়ার পর বঙ্গভবনে প্রথম কার্যদিবসে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার বেলা 11টায় বঙ্গভবনে পৌঁছালে অশ্বারোহীর একটি দল বরণ করে রাষ্ট্রপতিকে। দেশের 23তম রাষ্ট্রপতিকে বরণ করতে সকাল থেকেই নেওয়া হয় প্রস্তুতি। পুরো বঙ্গভবন ঘিরে রাখা হয় কঠোর নিরাপত্তায়। বঙ্গভবনে প্রবেশ করলে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেয় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল। গার্ড অব অনার শেষে বঙ্গভবনের কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বঙ্গভবনের অক্টাগোনালে রাষ্ট্রপতি ও তার পরিবারকে ফুল দিয়ে বরণ করে নেন বঙ্গভবনের কর্মকর্তারা। পরে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বঙ্গভবনে তার অফিস কক্ষে দাপ্তরিক নথিপত্র ও পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। নৌ ও বিমান বাহিনীতে পদোন্নতির জন্য রাজনৈতিক মতাদর্শ, ব্যক্তিগত পছন্দের ঊর্ধ্বে থেকে সিদ্ধান্ত নিতে নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদের উদ্বোধনীতে এই নির্দেশনা দেন তিনি। সকালে বিমান বাহিনী সদর দপ্তরে নির্বাচনী পর্ষদ উদ্বোধন শেষে বিমান বাহিনীর গুরুত্বপূর্ণ অপারেশনাল স্থাপনা পরিদর্শন করেন সরকার প্রধান। এর আগে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছালে তাকে স্বাগত জানান প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর AKM শামসুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল খন্দকার মিসবাউল আজিম এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল খন্দকার মিসবাউল আজিম অ্যাডমিরাল পদে পদোন্নতি পেয়েছেন। রোববার দুপুরে বিমান বাহিনীর সদর দফতরে নৌবাহিনী প্রধানকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় পদোন্নতি পাওয়ায় প্রধানমন্ত্রী নৌপ্রধানকে অভিনন্দন জানান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর ISPR এর সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে 23 জুলাই খন্দকার মিসবাউল আজিম বাংলাদেশ নৌবাহিনীর 18তম প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে নতুন নেতৃত্ব আনা হবে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান রুহুল কবির রিজভী এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহিরুদ্দিন স্বপন। এ সময় ভারপ্রাপ্ত মহাসচিব দাবি করেন, মহেশখালীর LNG টার্মিনাল মেরামতের পর গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে। রিজভী বলেন, চলমান জ্বালানি সংকটের জন্য বর্তমান সরকার দায়ী নয়। মহেশখালীতে ভাসমান যে টার্মিনাল
সেটার যে ত্রুটি হয়েছিল সেটা সম্পূর্ণরূপে সারাই করা হয়েছে, ঠিক হয়ে গেছে এবং এলএনজি ভর্তি কার্গো ইতিমধ্যে এসে পৌঁছেছেন এবং সরবরাহ চলছে। আপনারা জানেন যে দেশের বিভিন্ন অঞ্চলে গ্যাসের যে চাপ কমে গিয়েছিল সেই চাপ আবার বৃদ্ধি পেয়েছে, লোডশেডিং অনেক কমে গেছে। সংগঠনের যে সমস্ত ত্রুটি বিচ্যুতি যেগুলো থাকবে এই ক্ষেত্রে দলের চেয়ারম্যানের যে নির্দেশনা, আমরা সাংগঠনিক স্তরে তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত সেটি বাস্তবায়ন করব। একটি দেশকে খুশি করতে জুলাই স্মৃতি জাদুঘর থেকে অনেক ইতিহাস মুছে ফেলা হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বিএনপি ও আওয়ামী ফ্যাসিবাদের পথ অনুসরণ করছে বলে অভিযোগ করেন তিনি। রাজধানীতে এক সেমিনারে জামায়াত নেতারা জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণার অভিযোগ করেন। মানুষের সামনে তুলে ধরার মধ্য দিয়ে জাতীয় সিরাত উদযাপন কমিটির আয়োজনে রোববার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক সেমিনারের আয়োজন করা হয়। সেখানে বক্তব্য রাখেন দেশ বরেণ্য ইসলামিক স্কলাররা। সেমিনারে রাষ্ট্র গঠনে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর সর্বোত্তম আদর্শ বলে তুলে ধরেন বক্তারা। আমাদের বর্তমান সরকারও অনুষ্ঠানে জামাত নেতারা অভিযোগ করে বলেন, জুলাই সনদ ও গণভোট নিয়ে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে। বর্তমান সরকার তারা সংশোধন চায় সংবিধানের, রাষ্ট্র কাঠামোর মৌলিক কোনো সংস্কার, সংবিধানের মৌলিক কোনো সংস্কার, আমূল কোনো পরিবর্তন তারা চায় না। প্রত্যেকটা পরিবর্তন আমাদেরকে যখন একটা করে ধোকার মধ্যে ফেলে, তখন আমরা নতুন করে আবার নিশ্চিত হয়ে আসলে যত সংস্কারের কথা বলা হোক, ইসলামী অনুশাসন প্রবর্তন করা ছাড়া আমাদের এই জাতি এবং মানুষের ভাগ্যের পরিবর্তনের কোনো সম্ভাবনা নাই। প্রধান অতিথির বক্তব্যে জামাত আমির বলেন, একটি দেশকে খুশি করার জন্য জুলাই স্মৃতি জাদুঘর থেকে অনেক ইতিহাস মুছে ফেলা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় জাতির দুঃখের ঘটনাগুলোকে এখানে তুলে ধরা হয়েছিল। বিশেষ একটি দেশকে, রাষ্ট্রকে খুশি করার জন্য তার অনেক উপাদান এখান থেকে গায়েব করে দেওয়া হয়েছে। বিরোধী দলীয় নেতার অভিযোগ, আওয়ামী ফ্যাসিবাদ যে পথে হেঁটেছে বিএনপি একই পথ অনুসরণ করছে। এই রাস্তা ফ্যাসিবাদের রাস্তা, এই রাস্তা আয়নাগরের রাস্তা, এই রাস্তা অসংখ্য মানুষকে বিনা বিচারে খুন করার রাস্তা, এই রাস্তা শাপলা চত্বরে আলিম উলামার উপর হায়নার মতো ঝাঁপিয়ে পড়ার রাস্তা। এই রাস্তা বাংলাদেশের মানুষ এই রাস্তায় কাউকে চলতে দেবে না। পরে রাসূলের জীবনী লেখা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জামাত আমির। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। ট্রাম্পের অর্থনৈতিক নিষেধাজ্ঞায় যোগ দিলে শত্রু গণ্য হবে প্রতিবেশী দেশও। হুঁশিয়ারি ইরানের, ছাড় পাবে না যুক্তরাষ্ট্রের ইউরোপীয় মিত্ররাও। ঢাকায় একাধিক বিদেশি দূতাবাসে ইমেইলে হামলার হুমকির পর নড়েচড়ে বসেছে আইনশৃঙ্খলা বাহিনী। বারিধারার কূটনৈতিক এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা। পুলিশের ধারণা, দেশের ভাবমূর্তি নষ্ট করতে এবং কূটনীতিকদের ভয় দেখাতেই স্ক্যাম ইমেইলে হুমকি দেওয়া হয়েছে। ডিএমপির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, দূতাবাস কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে সিটিটিসি ও ডিবি। নেওয়া হয়েছে প্রয়োজনীয় পদক্ষেপ। 3-4টা দূতাবাস এবং আমাদের কয়েকটা সরকারি দপ্তরেও দিয়েছে হয়রানি এবং আমার ধারণা যে শত্রুতাবশত পাশাপাশি দেশের ইমেজকে নষ্ট করার জন্য আমাদের যে রাষ্ট্রদূতগণ আছেন বা বিভিন্ন এমবেসি আছে, তারা তো আমাদের তাদেরকে আসলে কিছুটা ভীত সশস্ত্র করার জন্য, এটা আমি বলবো যে এটা দেশবিরোধী একটা অপতৎপরতা। ডাকাতি নয়, ইয়াবা সেবনের প্রতিবাদ করায় রংপুরে প্রাণ দিতে হলো একই পরিবারের 4 জনকে। 2 সন্তান সহ বাবা মা খুনের ঘটনায় জড়িত 2 জনকে গ্রেফতারের পর জানা গেছে চাঞ্চল্যকর এসব তথ্য। বিচারের দাবিতে মানববন্ধন করেন স্বজন ও এলাকাবাসী। অবসরপ্রাপ্ত প্রিয় শিক্ষক গণপতি চক্রবর্তী ও তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজপথে শিক্ষক ও শিক্ষার্থীরা। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রোববার সকালে রংপুর জেলা স্কুলের সামনে মানববন্ধন করা হয়। শুধু এই বিদ্যাপীঠের সহকর্মীরা নয়, প্রতিবাদে অংশ নেন কারমাইকেল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরাও। হত্যাটা হয়েছে, এটার আমাদের প্রতিবাদ চাই, আমরা প্রতিবাদ জানাচ্ছি এটার বিষয়ে। খুনি যেই হোক না কেন আমরা দ্রুত বিচার চাই।
চাঞ্চল্যকারী হত্যাকাণ্ড নিয়ে সংবাদ সম্মেলন করেন রংপুর মেট্রো পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ। তিনি জানান, বৃহস্পতিবার মধ্যরাতে নিজ ভবনের ছাদে ইয়াবা সেবনে বাধা দিলে উত্তেজিত হয়ে শিক্ষক গণপতি চক্রবর্তীকে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। শব্দ পেয়ে গণপতি চক্রবর্তীর স্ত্রী ছাদে উঠতে গেলে সিঁড়ির মধ্যে তাকেও গামছা পেঁচিয়ে হত্যা করা হয়। মেয়ে প্রার্থী সিঁড়ির দিকে এগুতে থাকলে গলায় রশি পেঁচিয়ে ও শিশু প্রিয়ম তাদের চিনে ফেলায় তাকেও একই কৌশলে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করা হয়। এই যে 4টা খুন হয়েছে, 4টা খুন একের পর এক হয়েছে। ঘটনা ভিন্ন খাতে নিতে হত্যার পর মালামাল লুট করে বাড়ির বাইরে থেকে তালা লাগিয়ে দেয় হত্যাকারীরা। একটা চুরিকে আগুন দিয়ে টেস্ট করানো হয়েছে, এটা গোল্ড নাকি গোল্ড না, তার মানে যে গোল্ডের ব্যাপারে অভিজ্ঞ সেরকম লোক এখানে জড়িত থাকতে পারে। এইসব তথ্য উপাত্ত বিশ্লেষণ করে আসামি গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। হত্যার শিকার ওই শিক্ষক পরিবার ও অভিযুক্ত 2 তরুণ মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস একই এলাকা মাছুয়াপাড়ার বাসিন্দা। এই ঘটনায় কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নাজমুল ইসলাম নিশাদ, সময় সংবাদ, রংপুর। সন্ধ্যার সময় আরও থাকছে। 1.5 দিনেই শেষ মাকাই টেস্ট। অস্ট্রেলিয়ার বিপক্ষে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ। ব্যাটারদের ব্যর্থতায় বিফলে গেল শরীফুলের রেকর্ড। সিরিজ শেষ 1-1 সমতায়। রাজধানীর মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার বাসভবনে 11 দলীয় ঐক্যের বৈঠক শেষে ব্রিফিং চলছে, সরাসরি যাচ্ছে সেখানে। হ্যাঁ ভোটের মাধ্যমে সংস্কারের আকাঙ্ক্ষা ব্যক্ত করেছিল এই নির্বাচনে, গণভোটের নির্বাচনে। আমরা আশা করছি সেই সকল জনগণ, বিশেষত তরুণরা এই গণভোটে, এই লং মার্চে অংশগ্রহণ করবে। এবং আপনারা জানেন যে গণভোটের যে গণরায় বাস্তবায়ন সহ দেশে অনেকগুলো সংকট এই মুহূর্তে তৈরি হয়েছে। আমরা সেই সংকটগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করেছি। বিশেষত সরকারের যে 180 দিন, সেই 180 দিনকে আমরা পর্যালোচনা করেছি। আমাদের কাছে মনে হয়েছে এই 180 দিনে সরকার অপরিকল্পিত এবং অব্যবস্থাপনার কারণে জনগণের ভোগান্তি ব্যাপকভাবে বেড়েছে এবং জন আস্থা, একটা সরকারের যে পাবলিক ট্রাস্ট প্রয়োজন, সেই জন আস্থা একেবারেই তলানিতে গিয়েছে। কারণ আপনারা যদি দেখেন আইন শৃঙ্খলার পরিবেশ অত্যন্ত বাজে, দেশে নিরাপত্তা নেই। যদিও আমরা বিগত সময়ে শুনেছি, বিশেষত নির্বাচনের আগে, যে নির্বাচিত সরকার আসলেই, অন্যভাবে বলতে গেলে বিএনপির সরকার আসলেই দেশে আইন শৃঙ্খলার পরিবেশ ঠিক হবে। কিন্তু তারা এখন পর্যন্ত এই 6 মাসে আইন শৃঙ্খলার পরিবেশ ব্যর্থ কোনো ক্ষেত্রে তারা সেটা অন্তর্বর্তী সরকার অথবা বিপ্লব পরবর্তী পরিস্থিতির থেকেও ভয়ানক রূপ ধারণ করেছে। দ্বিতীয়ত জ্বালানি সংকট, আপনারা সকলেই জানেন দেশে কোথাও বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। ইভেন ঢাকাতেও লোডশেডিং হচ্ছে এবং লোডশেডিং দেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে পার হয়েছে। এবং জ্বালানি সংকট, গ্যাস সংকটও শুরু হয়েছে। গ্যাসের দাম বৃদ্ধি হয়েছে, সিলিন্ডারের দাম বৃদ্ধি হয়েছে, কারখানা বন্ধ হয়েছে। প্রায় কয়েকশো কারখানা সারা দেশে বন্ধ হচ্ছে। ব্যবসায়ীরা উদ্বেগ প্রকাশ করছে। একদিকে তো চাঁদাবাজির একটা ভোগান্তি তাদের রয়েছে, অন্যদিকে এখন গ্যাস বিদ্যুৎ তারা পাচ্ছে না। অন্যদিকে সার সংকট তৈরি হয়েছে, কৃষকরা সেই সার সংকট ভুগতেছে। এবং এই যখন দেশের সার্বিক পরিস্থিতি, আমরা দেখছি সরকার সেগুলো স্বীকার না করে বরং 180 দিনের একটা সাফল্যমণ্ডিত তারা দেখানোর চেষ্টা করছে, যেটা একেবারেই জনগণের সাথে প্রতারণা। এবং যেই প্রতারণার রাজনীতি আমরা অতীতে আওয়ামী লীগকে করতে দেখেছি, এখন সে একই প্রতারণার রাজনীতি বিএনপি সরকার জনগণের সাথে করছে। 180 দিনের এই ব্যর্থতার জন্য এই সরকারের উচিত ছিল, প্রধানমন্ত্রী তারেক রহমানের উচিত ছিল জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা এবং বিরোধী দল সহ জনগণের কাছে সহায়তা কামনা করা। তো সেটা তারা না করে তারা মিথ্যা তথ্য দিচ্ছে, জনগণকে বিভ্রান্ত করছে। কিন্তু আপনারা সকলেই জানেন, আমরা যখনই জনগণের কাছে যাচ্ছি মানুষ তার ভোগান্তির কথা বলছে। এবং এটা শুরুটা হয়েছে গণভোটের গণরায় বাস্তবায়ন না করে সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ার মাধ্যমে সরকার এই প্রতারণার কাজ শুরু করেছে। রাজধানীর মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার বাসভবনে 11 দলীয় ঐক্যের বৈঠক শেষে ব্রিফিংটি চলছে। ব্রিফিংয়ের বাকি অংশ দেখতে চোখ রাখুন সময় টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মে। রাজধানীর প্রতিটি সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তির চিত্র অপরিবর্তিত রয়েছে। মূল লাইনে চাপ নেই, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না পর্যাপ্ত গ্যাস। বন্ধ রয়েছে অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশন। সংকটে ভোগান্তিতে যানবাহন চালক ও সিএনজি পাম্প সংশ্লিষ্টরা। ভোরের আলো না ফুটতেই শুরু হয় অপেক্ষা। যাদের জীবিকা চলে গাড়ি চালিয়ে, তাদের সময় থমকে আছে সিএনজি ফিলিং স্টেশনগুলোর লাইনে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও পর্যাপ্ত গ্যাস মিলছে না কোথাও। সংকটের কবলে বন্ধ রাজধানীর অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশন।
সকাল থেকেই সিএনজি ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি। তীব্র রোদ আর গরমে লম্বা সময় লাইনে দাঁড়িয়ে মেজাজ হারাচ্ছেন চালকরা। জীবিকা বন্ধ হওয়ার উপক্রম অনেকের। বাসায় কোনো গ্যাস নাই, পাম্পও গ্যাস নাই। এভাবেই চলতেছে আজকে 2-2.5 মাস হয়ে গেল। কবে যেটা সমাধান হবে তাও তো আমরা জানি না। 3 ঘন্টা অপেক্ষা করার পর আমার গ্যাস ঢোকে 400 টাকা, 450 টাকা। আর যখন আমরা সিরিয়াল দিয়া যখন প্রেশার কম থাকে তখন আমার গ্যাস ঢোকে 200 টাকা, 300 টাকা। গাজীপুরে কোনো পাম্পে ঢোকা যায় না, সব বড় বড় কাভার ভ্যান লাগাই দিয়া মুখ পুরো বন্ধ করে রেখে দিছে, কোনো ছোটো গাড়ি ঢুকতে দেয় না। আমি গাজীপুর থেকে এখানে তেলে চালাই, তারপরে গ্যাসের সিরিয়াল দিছি, এখন 1 ঘন্টা 20-25 মিনিটের মতো হয়ে গেছে। গাড়ির দীর্ঘ সারির কারণে পাম্প সংলগ্ন সড়কগুলোতে তৈরি হচ্ছে যানজট। বিশৃঙ্খলা এড়াতে হিমশিম খাচ্ছেন পাম্প সংশ্লিষ্টরা। সেই সঙ্গে যোগ হয়েছে লোকসানের শঙ্কা। 1/3 সেল হচ্ছে, এই সেলসের যে কমিশনের যে টাকাটা আমরা পাবো তিতাসের কাছে, ওইটাতে আমাদের ইলেকট্রিসিটি বিল দিতেই অবস্থা খারাপ হয়ে যাবে। তাছাড়া আমাদের এমপ্লয়িদের বেতন আছে, আনুষঙ্গিক হচ্ছে, মেইনটেনেন্স আছে। এটা মানে আমরা এখন টিকে থাকাই মুশকিল হয়ে গেছে আমাদের। সরকারের পক্ষ থেকে শুধু আশ্বাস নয়, জ্বালানি সংকটের দ্রুত সমাধানে কার্যকর পদক্ষেপের প্রত্যাশা গ্রাহক ও ভুক্তভোগীদের। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। ইরানকে ঘিরে নতুন কোনো ষড়যন্ত্র করলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিধ্বংসী পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানকে চাপে ফেলতে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞাকে অর্থনৈতিক সন্ত্রাস বলে আখ্যা দিয়েছেন দেশটির প্রথম ভাইস প্রেসিডেন্ট। মার্কিন নিষেধাজ্ঞার হুমকি সত্ত্বেও প্রতিবেশী দেশগুলো থেকে নতুন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তেহরান একাধিক বার্তা পেয়েছে, এমন দাবি করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার। এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার আলোচনার টেবিলে ফেরানোর চেষ্টা করছে মিশর। বাজে ব্যাটিংয়ের জন্য ম্যাকাইয়ে অসহায় আত্মসমর্পণ করেছে বাংলাদেশ। ম্যাচ শেষে এমন মন্তব্য করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে বড় ব্যবধানে হারলেও ডারউইন জয়ের পর বাংলাদেশ এখন অস্ট্রেলিয়ায় নিয়মিত টেস্ট খেলার আমন্ত্রণ পাবেন বলেও প্রত্যাশা করেন টাইগার ক্যাপ্টেন। কারো ওপরে আঙ্গুল তুলতে চায় না, কারণ অ্যাজ এ টিম হিসেবে আমরা ভালো ক্রিকেট খেলিনি, ভালো ব্যাটিং করিনি। এরকম বোলিং অ্যাটাক এরকম কন্ডিশনে আমরা খেলিই না, কখনো খেলেই নাই। সো আসলে কোনো ব্যাটারকে ইন্ডিভিজুয়ালি পয়েন্ট আউট করাটা আমার মনে হয় না উচিত হবে। এই এক্সপেরিয়েন্সটা সাথে নিয়ে যে কিভাবে আমরা ফিউচারে ভালো করতে পারি এটা ইম্পর্টেন্ট, এবং এরকম কন্ডিশন যদি আসে এই ভুলটা যেন আবার নেক্সট টাইম না করে। ওরা যেভাবে ব্যাটিং করেছে, আমাদের বোলাররা যেভাবে বোলিং করেছে, আপনি দেখলেই বুঝবেন যে ওরা কত টাফ টাইমের মধ্যে দিয়ে গিয়েছে, যদিও সেকেন্ড ইনিংস ব্যাটিং করেছে। সো এরকম চ্যালেঞ্জ থাকবে, অ্যাজ এ ব্যাটসম্যান আমাদেরকে এটাও অ্যাকসেপ্ট করে নিতে হবে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানাবো আরও একবার। সত্যিকারের গণতন্ত্র চায় সরকার, যথাসময়ে হবে স্থানীয় নির্বাচন, দায়িত্ব নিয়ে এলজিআরডি মন্ত্রী। ভালো কর্মকাণ্ড মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর। ডাকাতি নয়, ইয়াবা সেবনের প্রতিবাদ করায় প্রাণ দিতে হলো একই পরিবারের 4 জনকে। রংপুরে 2 সন্তান সহ বাবা মা খুনের ঘটনায় জড়িত 2 জন গ্রেফতার, বিচার দাবিতে মানববন্ধন। এবং দেশের ভাবমূর্তি নষ্ট করতে ও কূটনীতিকদের ভয় দেখাতেই বিদেশি দূতাবাসে হামলার হুমকি, বলছে পুলিশ। স্ক্যাম ইমেইলের ধারণা, সতর্ক আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এ ছিল সন্ধ্যার সময়। এরপর জনপদের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী জিন্নাতারা যশোয়া। রুদ্র, আপনাকে ধন্যবাদ। জনপদের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।